পাট বা সংক্রান্ত চাষবাস সংক্রান্ত বলুন। হ্যাঁ আপনি চলে যান। নমস্কার, আপনাদের সকলকে আমার নমস্কার। আপনারা ভালো আছেন তো? গরমে না? হ্যাঁ, আজকে আমরা উপস্থিত হয়েছি কি জন্য? হাবড়া কৃষি বিধান এর উদ্যোগে একটি মিটিং হচ্ছে কৃষকদের সচেতন করার জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি একটা সংকল্প নেওয়ার জন্য, তাই তো? কেন সংকল্প নেব? সংকল্প নিয়ে কি হবে? কি লাভ হবে সংকল্প নিয়ে? সংকল্পটা হচ্ছে উন্নতি কৃষি, বিকশিত কৃষি, বিকশিত ভারত। আমাদের দেশটা এখনো ডেভেলপ হয়নি, হয়েছে কি? হয়নি। আমরা ডেভেলপিং দেশে থাকি, তো আমাদের দেশটাকে ডেভেলপ করতে গেলে বিকশিত ভারতের জন্য আমাদের সংকল্প নিতে হবে, তাই তো? তাই বিকশিত ভারতের যখন আমরা সংকল্প নেব, বিকশিত ভারত মানে সব চায়, তাই তো? রাস্তাঘাট থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের কৃষি সবটাই, তাহলে কৃষিটাকে উন্নত করতে হবে, তাই তো? সেই কারণে আমাদের সংকল্প। আচ্ছা, আমাদের দেশটা কবে স্বাধীন হয়েছিল মনে আছে? 1947 সালে। তা সেই ব্যক্তিটাকে যে দেশটাকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল মনে আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তো? নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাই তো? সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু সমস্ত কিছু ছেড়ে, মানে বলে না হিন্দিতে বলে ऐश आराम में जिंदगी, সব কিছু ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কী প্রয়োজন ছিল তার? নেতাজি সুভাষচন্দ্র বসু কী পেয়েছেন জীবনে? পেয়েছেন কিছু? আপনাদের জানা আছে কত কষ্ট করতে হয় একটা দেশটাকে স্বাধীন করার জন্য? হ্যাঁ, পাচ্ছেন তো? হ্যাঁ, না খেয়ে কত জায়গায় উনি ট্রাভেল করেছেন শুধুমাত্র দেশের নাগরিকদের নির্মম অত্যাচার। ইংরেজরা করতো তো, মহিলা, শিশু, পুরুষ, বৃদ্ধ বয়স্ক সবার উপরে নির্মম অত্যাচার করতো, তাই তো? অকাত্য অত্যাচার হতো, তাই তো? তো দেশের জনগণকে স্বাধীন করার জন্য উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সাবমেরিন, সমুদ্রের নিচে সাবমেরিন চলে তো, সেই সাবমেরিনে গিয়ে জাপানে পৌঁছে যায়। শুধুমাত্র জানেন কি খেতেন? কিছু ছিল না তো, খিচুড়ি, চাল ডাল, সেদ্ধ, সাইকেল, দেশটাকে স্বাধীন করার জন্য, তাই তো? উনি চাইলেন আরামসে জিন্দগি সুখ শান্তি ঐশ্বর্যের সঙ্গে মানে সুখ শান্তিতে জীবন বিতাতে পারছে, তাই তো? কিন্তু তিনি একটা দৃষ্টান্ত রেখে গেছে যে দেশের মানুষদের জন্য কী করা উচিত। 1947 সাল হলো, এরপর কবে আসবে? 100 বছর পর কবে আসবে? 2047, তাই তো? তাহলে এই 100 বছরে আমরা কি পেলাম? কিছু পেয়েছি? 100 বছরে আমরা কি পেলাম? কি পেয়েছি 100 বছরে? এই এতগুলো দেশ স্বাধীন হয়ে গেছে 75 বছরের উপরে। এই 75 বছরের উপরে আমাদের কতটা ডেভেলপ হওয়া উচিত ছিল সেটা আমরা এখনও জানি না, এবং আমরা 2047 পর্যন্ত কতটা আরও ডেভেলপ করতে হবে, কী কী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেগুলো সব করতে হবে। এগুলো আমাদেরই করতে হবে, তো অন্য কেউ তো আসবে না, তাই না? তো সেই কারণে আমাদের বিকশিত ভারতের সংকল্পটা নিতে হবে। আপনারা জানেন আমাদের দেশের অর্থনীতি 10 নম্বর স্থানে ছিল। কত নম্বরে? 10 নম্বরে। এখন চতুর্থ, আগে পঞ্চম স্থান ছিল। আমাদের সকলের প্রয়াসে, সকলের চেষ্টায়, সকলের ইনভলভমেন্টে এখন হচ্ছে চতুর্থ হয়েছে, তাই তো? আমাদের টার্গেট হচ্ছে, আমাদের ইকোনমি এখন হচ্ছে কত? $4 ট্রিলিয়ন, ঠিক আছে?
চায়নার $19 ট্রিলিয়ন আর আমেরিকার হচ্ছে $30 ট্রিলিয়ন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে $4 ট্রিলিয়ন থেকে $5 ট্রিলিয়ন, $5 ট্রিলিয়ন আমাদের ইকোনমি করতে হবে। তো তাহলে $5 ট্রিলিয়ন ইউএস ইকোনমি করতে গেলে আমাদের উন্নতি কৃষি করতে হবে এবং কৃষি থেকে $1 ট্রিলিয়ন কন্ট্রিবিউশন করতে হবে, তাই তো? সেই কারণেই আজকে এই এত ব্যবস্থা যে আমাদের সবাইকে এখানে কন্ট্রিবিউট করতে হবে। আপনাদের পিছনে এফপিওটা রয়েছে, এফপিওতে কতজন রয়েছেন মোটামুটি? আমাদের একটু সবে নতুন খুলেছে, আচ্ছা, এখন সেইভাবে আমরা জয়েন করি। ওকে ওকে, ঠিক আছে, এটা খুব ভালো, দেখে আমার খুব ভালো লাগলো যে আপনারা একটা এফপিও তৈরি করে দিচ্ছেন। তো যখন দেশটা স্বাধীন হয় তখন দেশে ভুকমারি চলছিল, জানা আছে? তখন মানুষ দিনে একবেলাও খেতে পেত না, অভুক্ত অবস্থায় সব মারা যেত, ঠিক আছে? তো তখন একটা PL480 বলে একটা প্রোগ্রাম চলেছিল, যেখান থেকে আমেরিকা থেকে হুইট মানে গম নিয়ে আসা হতো। আমরা সেলফ সাফিসিয়েন্সি ছিলাম না, সেই PL480 প্রজেক্টে হুইট আসতো, গম আসতো, সেই গম চাষ করে দেওয়া হতো এবং সেটা সাফিসিয়েন্ট ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ধান চাষ, ধান আর গমের সেলফ সাফিসিয়েন্ট, মানে আমাদের কাছে প্রচুর ধান আর গম মজুদ আছে এবং আমরা এক্সপোর্টও করছি। আজকের দিনে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু তো ধান আর চাল পেলেই তো হবে না, আমাদের দেশে প্রচুর কুপোষণ রয়েছে। কুপোষণ মানে কি? ম্যালনিউট্রিশন, মানে আপনার শরীরের মধ্যে যতটুকু পৌষ্টিক হওয়া দরকার সেগুলো নেই, কম আছে। তো তাহলে কীভাবে হবে? শুধু তো আর ভাত খেলে আর তো পোষণ আসবে না সবটাই, বা রুটি খেলে তো আসবে না। তার জন্য আমাদের বায়োফর্টিফাইড ক্রপস খেতে হবে। বায়োফর্টিফাইড ক্রপস মানে কি? বায়োফর্টিফাইড ক্রপস মানে হচ্ছে এগুলো সব যে সমস্ত ক্রপ যেগুলোর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেগুলোর মধ্যে প্রচুর পোষণ তত্ত্ব আছে। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে দেশের চাষিরা, ধরুন আপনারা করছেন এরকম প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, দেশের চাষিরা আপ্রাণ চেষ্টা করছে এই বায়োফর্টিফাইড ক্রপস ডেভেলপ করার জন্য নিজেরা।